এই বিষয়টা সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছিলাম কথা বলে পুলিশের সঙ্গে, সেটা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট তারা পাচ্ছেন পাসপোর্ট সেবা কেন্দ্রের এক শ্রেণীর অসাধু বা অস্থায়ী কর্মীদের মাধ্যমে, এবং যে চক্রটা এটা বানাচ্ছে তারা অরিজিনাল পাসপোর্ট নিচ্ছেন, সেটার একটা ফটোকপি নিচ্ছেন এবং শুধুমাত্র ছবিটা চেঞ্জ করে নাম ঠিকানা বদলে দিচ্ছেন, এবং যে বারকোড থাকে, যে পাসপোর্ট নাম্বার থাকে, সেটা কিন্তু একই থেকে যাচ্ছে, শুধুমাত্র নাম এবং ছবি বদলে দেওয়া হচ্ছে। এবং তার ফলে আপনি যখন বলছেন যখন পাঞ্চ করা হচ্ছে তখন কিন্তু এটা অরিজিনাল পাসপোর্ট হিসেবে শো করছে, কিন্তু এবার যখন শো করছে তখন যে ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে তার মুখ এবং পাসপোর্টে থাকা ছবি যখন ম্যাচ করে যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে এয়ারপোর্টে থাকা কর্মীদের সন্দেহ যাচ্ছে না। না, এটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে আপনি পাসপোর্টের ছবিটা চেঞ্জ করতে পারবেন না, কারণ দুটো ছবি ওখানে আছে। একটা আপনার যেরকম ভাবে পাসপোর্টের ছবি, তার পাশে একটা আইবলসের ছবি, আইবলসের ছবি আছে। আইবলস তো মিলবে না, আপনার সাথে আমার আইবলস কি মিলবে না? আইবলস মিলবে না, তো সুতরাং ধরা পড়বেই। সুতরাং এটা যে যারা এই কথাগুলো বলছে, এগুলো বেসিক্যালি এগুলো আপনাদেরকে ভুল বুঝিয়েছে। এরকম আমার আজকে দুর্ভাগ্যবশত পাসপোর্টটা আনলাম না আমি, আমার পাসপোর্ট কিংবা তাহলে আমি দেখিয়ে দিতে পারতাম যে কোথায় কোথায় এসে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ওখানে ছবি ছবি চেঞ্জ করতে পারবেন না। কেন পারবেন না? ছবিটা কোনো প্রিন্টেড নয়, ছবিটা পাসপোর্ট থেকে ছবি চেঞ্জ করা হচ্ছে না, তবে ওই পাসপোর্টটার একটা ফটোকপি নিয়ে একটা হুবহু নতুন পাসপোর্ট বানানো হচ্ছে, যেখানে নতুন ব্যক্তির ছবি থাকছে, কিন্তু পাসপোর্ট নাম্বার ট্যাগ থাকছে না। বলছি তো, এখানে এই যে যেটা বলছেন আপনি, এখানে ছবিটা আপনি যদি তুলতেই পারবেন না। ধরুন আপনার নাম সঞ্জীব দাস, এই সঞ্জীব দাসের নামটা ওখানে যদি করা যায়, সাথে সাথে ওটা ডিফেক্টিভ হয়ে যাবে এবং সেটা আপনি বুঝতে পারবেন, পুলিশকে বুঝতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার জন্য, এইটা আটকানোর জন্য, এই পাসপোর্টের এইটা আটকানোর জন্য এখন কিন্তু ইমিগ্রেশনটা আগে কলকাতা পুলিশের আন্ডারে ছিল। যখন আমি কিছুদিনের জন্য সিকিউরিটি কন্ট্রোলে ছিলাম, খুব সামান্য 3-4 মাস, আমি এয়ারপোর্টও দেখতাম প্লাস সিটাও দেখতাম। তো তখন আমাদের কাছে ছিল এটা, কিন্তু এখন এটা পুরোপুরি এটা কেন্দ্রীয় সরকারের অফিসাররা দেখেন এবং খুব এক্সপার্ট অফিসারদেরকে ওখানে আনা হয়েছে, এবং তারা যে কি চেক করছে, তাদের প্রত্যেকটা জিনিস ভিডিও ফটোগ্রাফি হচ্ছে, মাইন্ড ইট। মানে আমি আপনাকে চিনলাম, আপনি চোখ মেরে দিলাম যে আপনার টাকা পেমেন্ট হয়ে যাবে বাড়িতে, আর গিয়ে আপনি ঢুকে গেলেন ওদিক দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে পার হয়ে গেলেন, ইট ইজ নট পসিবল। আপনার প্রত্যেকটা জিনিস মাথার উপরে তোমার ছবি আছে, ছবিটা প্রত্যেকটা জিনিস আপনি যখনই পাসপোর্ট দেখবেন, পাসপোর্টে কি কি দেখছেন সব ছবি উঠছে ওখান থেকে, আপনি কিভাবে পাস করাচ্ছেন প্রত্যেকটা জিনিস দেখা হবে। সুতরাং যেটা আপনাদের বলা হয়েছে, ওটার নাম হচ্ছে এসআইবি হচ্ছে হলো সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। তারা সেই সব দুর্ভেদ্য অফিসাররা ওখানে ওদেরকে বসানো হয়েছে ওখানে, এবং তারা প্রত্যেকটা জিনিস দেখে 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 চুনে চুনে বার করবে। এবং আপনি মাঝে মধ্যে খবরে পান না, এই যে এয়ারপোর্ট থেকে 4 জনকে ধরা হলো জাল পাসপোর্ট সমেত, এই যেটা আপনি ঘটনা বললেন, ওই তারা। তাহলে স্যার এবার প্রশ্ন হচ্ছে, শেষ প্রশ্ন আপনার কাছে, যে পরিত্রাণের উপায়টা কি তাহলে? হ্যাঁ, এটা বলার আগে আরো কিছু প্রশ্ন আপনাদের করা উচিত ছিল, সেই প্রশ্নের আমি উত্তরটা দিই। সময় খুব সংক্ষিপ্ত, সেই কারণে তাহলে বিষয়টা বিস্তারিত যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এইগুলো জিনিসকে, এটা এমন একটা বিষয় না, এটা নিয়ে 1 ঘন্টার একটা প্রয়োজন হয় একটু, কারণ এটা একটা ইস্যু, এটা ভারতবর্ষের সুরক্ষার বিষয়, নাগরিক সুরক্ষার বিষয়। এখানে আপনাকে টাইম দিতেই হবে, অন্য জিনিস কাটেল করেও টাইম দিতে হবে। যেটা আমি বলতে চাচ্ছি, যেটা ইন্দিরা জিজ্ঞাসা করলেন যে এটা তাহলে এটা উপায় কি। প্রথম কথা হচ্ছে যে সীমান্তে যেই সব লোকেরা বসে আছে পাস করে আসার সাথে সাথে, কুরবান আলী যখনই ঢুকছেন তখনই তাদের যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে এইসব লোককে আইডেন্টিফাই করতে হবে, কারা 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 এইসব জায়গায় বসে আছে, প্রত্যেককে ধরতে হবে। এদের প্রত্যেকের মাথার উপরে দেখবেন কোনো না কোনো পলিটিক্যাল ছাতা আছে, সেই ছাতাগুলোকে ধরতে হবে। যারা সার্টিফিকেটটা দিচ্ছে, ফলস সার্টিফিকেট দিচ্ছে জেনে শুনে, ওরাও জানে যে এই লোকটা জালি, মিথ্যা কথা এসে বলছে 20 বছর ধরে আমার পাশে থাকে, ওরাও জানে জালি, কত টাকা পাবো রে। এই ঘটনা হচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে এই যে পাসপোর্টের কেসের মধ্যে তাদেরকে কনস্পিরেসি, ষড়যন্ত্রের মধ্যে ওদেরকে কেসে ঢোকাতে হবে, এবং তাদের নাম আপনাদের এই টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে যে দেখুন অমুক ওই নেতা উনি পাসপোর্ট জালের সার্টিফিকেট ইস্যু করেন,
টাকার বিনিময়ে ইস্যু করেন, তাহলে একদিকে হচ্ছে লজ্জার, সামাজিক লজ্জা, তার ছেলে মেয়ের কাছে উত্তর দিতে হবে, কারণ টিভিতে, পেপারে, মিডিয়াতে বেরোবে তার নাম ছবি দিয়ে যে এই দেখুন এই নিয়ে হচ্ছেন, এই ভারতবর্ষের সুরক্ষার এগেনস্টে কাজ করছেন, উনি সার্টিফিকেট উনি ইস্যু করছেন, দেখুন এই হেডমাস্টার মশাই উনি এই স্কুল থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করেছেন, ইনি কোনোদিন এখানে পড়েননি, ইনি হচ্ছেন সেই লোক, ছবি দেখুন। অর্থাৎ তাদেরকে সমাজ ব্যবস্থার মধ্যে বুঝিয়ে দিতে হবে যে তোমরা পরিত্যাজ্য। অর্থাৎ একদিকে যেমন আইনগতভাবে প্রোটেস্ট করতে হবে, আইনগতভাবে চালান করতে হবে, একদিকে ওদের সামাজিক যে সুরক্ষা রয়েছে ওদের, সেই সামাজিক সুরক্ষাটাকে বিনষ্ট করা যাবে। কিন্তু এই সামাজিক সুরক্ষা বিনষ্ট করা যাবে না। কেন যাবে না? কারণ অনেক লোক আপনাদের পিছনে দাঁড়িয়ে যাবে যে এটা দেখাতে পারবেন না, এটা করতে পারবেন না। ওদের কি নাগরিক অধিকার নেই, মানবাধিকার নেই, এই নেই, অনেক রকম ভয়সা ধরে যাবে। অর্থাৎ রাজনীতির তলায়, রাজনীতি নয়, অনেক রকম বাহানা, নানা রকম ছাতা ধরে যাবে। এরা সিলকাস বলে কি এদেরকে আপনাদের ইসে নেই, মুসলমান বলে কি মাইনরিটি বলে তাদের ইসে নেই, কমিশনের মধ্যে চলে যাবেন, তারপর মানবাধিকার কমিশনের সব ঢুকে যাবে এসে, তারা এসে বলবে এরা গরিব বলে কি কোনো কিছু ব্যাপার নেই। ঘটনা হচ্ছে যে এদেরকে যদি টাইট করতে হয়, এদেরকে যদি আটকাতে হয়, কেন্দ্র রাজ্য এক হয়ে আটকাতে হবে, এবং সেখানে কোনো রকম ছাতা ধরা যাবে না। যাদেরকে ধরা হবে তাদেরকে সাথে সাথে সেই দল থেকে বার করে দিতে হবে, এবং তাদেরকে পুলিশকে দিয়ে অর্ডার দিতে হবে এদের জন্য বেল না হয়, এবং দরকার হলে আইন চেঞ্জ করে এদের জন্য 60 দিনের মতন কাস্টাডি থাকে, এবং ম্যাজিস্ট্রেট এবং তাদেরকেও বলা যে এদেরকে ধরা পড়লে যেন ট্রায়াল, বিচার না করে তাদের জন্য ছাড়া না হয়। অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আছে। এই শাস্তি যতদিন না হবে ততদিন ভারতবর্ষের সুরক্ষা বিনষ্ট হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এর সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের, যেটা আপনি যেটা বললেন যে লালবাজার ধরেছে, লালবাজার ধরেনি, এটা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন ধরেছে। সেটা 238, 237 এজিসি বোস রোড, হোটেল হিন্দুস্তানের পাশে, সেখানে কার অফিস আছে, সেই অফিস থেকে ধরা হয়েছে। সেই তাদের এই যে দীপঙ্কর দাসের নাম বললেন, আপনি কি এর আগে দীপঙ্কর দাসের নাম শুনেছেন? না। দীপঙ্কর দাস এর আগেও অনেকবার অ্যারেস্ট হয়েছে। আচ্ছা। দিল্লি পুলিশের হাতেও অ্যারেস্ট হয়েছে। আচ্ছা। এই পাসপোর্ট জালিয়াতির কেসেই অ্যারেস্ট হয়েছে। কারণ দিল্লিতে যখন এই সব বাংলাদেশিরা ধরা পড়ছে, তখন তাদেরকে জিজ্ঞাসা যখন করা হয়েছিল অ্যারেস্ট করার পরে যে আপনি এই পাসপোর্টটা কার মাধ্যমে পেলেন, তখন বলা হয়েছিল দীপঙ্কর দাসের নাম এই এসেছিল, তখন তাকে অ্যারেস্টও করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওর এগেনস্টে এভিডেন্সটা কালেকশন তখন দিল্লি পুলিশ করতে পারেনি। ঠিক আছে, এবার প্রশ্ন করতে পারিনি না করেনি, মাথায় রাখতে হবে দীপঙ্কর দাস হচ্ছে পুরনো ক্রিমিনাল, কম বেশি মোটামুটি বোঝা যাচ্ছে এবং জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে এবং সোর্সের মাধ্যমে যে ওর কম বেশি 4টে কি 5টা বাড়ি আছে কলকাতার উপরে। ঠিক আছে, এবং প্রত্যেকটা বাড়ি মোর দেন 2 কোটি টাকার উপরে। তার কিন্তু এত কিছু জানা সত্ত্বেও পুলিশ তাকে এভাবে